সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু ব্যতিক্রমধর্মী এই কোর্সটি আহ, শুরু করেছি, কারণ হচ্ছে বাংলাদেশে এই চর্চাটা খুবই প্রয়োজন, কিন্তু ওইভাবে আমরা খুব করে এই চর্চাটা করি না আমরা। আচ্ছা, সবার কাছে অনুরোধ হচ্ছে মিউট করে রাখতে হবে, হ্যাঁ। মহাকাশ বিজ্ঞান বিজ্ঞানের মৌলিক শাখাগুলোর মধ্যে অন্যতম একটি। সম্ভবত এটি সবচেয়ে পুরনোও বটে, কারণ যুক্তিভিত্তিক বিজ্ঞান যখন আসেনি তখন তখনও কিন্তু মানে মানুষ ম্যাথমেটিক্স বা ফিজিক্স এই জিনিসগুলো না বোঝার আগেই তার মাথার উপর যে আকাশটি আছে এই আকাশটি দেখে তারা ভাবতে শুরু করে, তারা বিভিন্ন ধারণা করা শুরু করে। তো এটির প্রমাণ আমরা বিভিন্ন ইতিহাসের বিভিন্ন পাতায় দেখি, রূপকথায় দেখি, পৌরাণিক কাহিনীগুলোতেও আছে। তো গণিত এবং পদার্থবিজ্ঞানের স্পর্শ যখন পেল তখন এটি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে উঠল। তো শুরুর দিক থেকেই মানুষ যখন তেমন তথাকথিত সভ্য হয়নি, তখনও কিন্তু তারা আকাশের তারা দেখে দিক নির্দেশ করত, দিক বোঝার চেষ্টা করত। তারপরে এই যে দিবারাত্রির দৈর্ঘ্য বোঝার চেষ্টা করে তারা ফসল বুনতো এবং হারভেস্ট করত। আবার দেখা গেছে যে ঋতু পরিবর্তন হচ্ছে, তারা বিস্মিত হচ্ছে ঋতু পরিবর্তন কিভাবে হচ্ছে, দিন আস্তে আস্তে বড় হচ্ছে, আবার রাত বড় হয়ে যাচ্ছে, কেন হচ্ছে সব। আবার লুনার ফেজ যেটাকে বলা হয়, চাঁদের যে বিভিন্ন প্রতিদিন দেখা যায় চাঁদটি আস্তে 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 নিকষকাল অন্ধকারে ঢেকে যাচ্ছে, একেবারেই অন্ধকারে ঢেকে গেল, আমরা যেটাকে বলছি অমাবস্যা। আমাদের কল্পনা করতে হবে সেই আদিম যুগের তারা কিভাবে চিন্তা করতো ব্যাপারটা। সবচেয়ে ডেঞ্জারাস ছিল তাদের কাছে এক্লিপস, সোলার এক্লিপস, লুনার এক্লিপস, সূর্যগ্রহণ তাদের কাছে খুবই ভীতিকর ছিল। তারা মনে করতো যে কোনো এক দৈত্য হয়তো সূর্যকে খেয়ে ফেলছে, তারা পূজা অর্চনা শুরু করত। এভাবে শুরু হয়েছিল। উল্কা বৃষ্টি তারা দেখতো, ধূমকেতু মাঝে মধ্যে তারা দেখতো, কিন্তু জানতো না এটা শুরু কোথায় শেষ কোথায়। আর বিংশ শতাব্দীতে এসে তো এই মহাকাশ বিজ্ঞানের অভিযাত্রা বলা যায় অপ্রতিরোধ্য। এ শতকেই মানুষ পৃথিবীর বাইরে প্রথম পদার্পণ করে। মানে আমরা জানি যে স্যাটেলাইট নিক্ষিপ্ত হয়, উৎক্ষিপ্ত হয়, রেডিও কমিউনিকেশন, ইন্টারনেট, জিপিএস, এগুলো কিন্তু আসলে অ্যাস্ট্রোফিজিক্স বা অ্যাস্ট্রোনমিরই অংশ বিশেষ বলতে হবে। প্রতিটা ক্ষেত্রেই আমরা এই জিনিসগুলোর অবদান হয়তো মনের অজান্তেই পেয়ে যাচ্ছি, কিন্তু হয়তো খেয়াল করছি না। আজকে অ্যালান মাস্কের কথা আমরা জানি, তিনি পৃথিবীর বাইরে মঙ্গলে বসতি স্থাপন করার কথা বলছে 2050 সালের মধ্যে। 2030 থেকে লুনার বেস হবে, আমরা এই কিছুদিন আগেও পত্রিকায় দেখলাম। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে আমাদের দেশ বাংলাদেশে আমরা বলতে পারি যে অ্যাস্ট্রোনমিক্যাল যে এক্সপেডিশন বা জ্যোতির্বিজ্ঞানের যে মিছিল, এখানে কিন্তু আমরা আসলে কিছুটা পেছনের সারির পথিক। বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু কিছুটা যে আগ্রহ নাই তা আমরা বলবো না, কিন্তু তাদের কাছে অ্যাস্ট্রোনমি বলতে আসলে সৌরজগৎ আর কিছু গ্রহ নক্ষত্র এই জ্ঞানের মধ্যেই তারা সীমাবদ্ধ আছে এখনো অনেকটা। আর পাঠ্য বই যেটা তাদের কাছে আছে, স্টুডেন্টদের যে পাঠ্য বই আছে সেটার মধ্যে যে কি আছে অ্যাস্ট্রোনমি সম্পর্কে, এটা তাদের কাছে একটা ধাঁধার মতো অনেকটা। তারা ক্লিয়ারলি বুঝে না বা ওইভাবে ক্লিয়ার না ব্যাপারটা যে আসলে অ্যাস্ট্রোনমি বলতে আমাদের আরো কি কি জানা দরকার। আর বইয়ের কথা যদি বলি, আমাদের বাংলা ভাষায় বই অনেকটাই অপ্রতুল, নাই বললেই চলে। আর সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে বাংলাদেশে দেখা যাচ্ছে যে উচ্চতর ডিগ্রি যদি বলি, কোনো বিশ্ববিদ্যালয়, আমার জানা মতে কোনো বিশ্ববিদ্যালয় অ্যাস্ট্রোনমির উপরে কোনো অনার্স মাস্টার্স কোর্স আলাদাভাবে নাই, আমি যতদূর জানি। তাহলে আমরা কতখানি পিছিয়ে আছি। ইদানিং এগুলো নিয়ে কাজ শুরু হয়েছে, তো আমাদের এই অভিযাত্রাটাও তারই একটা অংশ। তো আমরা প্রথমেই দেখে নিতে চাই যে আসলে আমরা কি করতে যাচ্ছি, এই জিনিসটা কিন্তু জানতে হবে।
তো সেজন্য আমাদের একটা সিলেবাস দরকার। আমি এখানে সিলেবাসটার পিডিএফ ফর্মটা এখন দেখাবো। আর আসলে প্রচন্ড ব্যস্ততার মধ্য দিয়ে দিন যাচ্ছে। আমার আশেপাশে যারা পরিচিত তারা জানে আজকে আমরা একটা বড় ধরনের কাজ করেছি, একটা রেজাল্ট দিতে হয়েছে একটা প্রতিযোগিতার। আজকেও ক্লাসটা না হওয়ার মতো ছিল, কিন্তু না, শুরু করতে হবে। এই সব করে করেই জ্যোতির্বিজ্ঞান পিছিয়ে যায়, তো আমরা এটা করতে চাই না। তো যাই হোক, আমরা প্রথমেই দেখতে চাই যে আসলে আমরা কি করতে চাই, মানে কতটুকু পড়তে চাই। আর একটা কথা আমি বলি সবাইকে যারা এখন এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন, তো সেক্ষেত্রে একটা কথা আমি বলতে চাই যে জ্যোতির্বিজ্ঞান, অ্যাস্ট্রোনমি, এটা কিন্তু ওই যে বললাম সবচেয়ে পুরাতন বিজ্ঞান। মানব সভ্যতার ইতিহাস যত দিনের পুরাতন, অ্যাস্ট্রোনমির ইতিহাস তত পুরাতন। এটা আমরা কিন্তু হঠাৎ করে শিখে ফেলবো তা না। আমি আসলে কি করতে চাচ্ছি, আমি করতে চাচ্ছি যে এই পথ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে, এই সম্পর্কে আমরা কতটুকু জাস্ট একটা আউটলাইন আপনাদেরকে দিবে। এরপর আপনারা আপনাদের সাধ্য মতো, ইচ্ছা মতো, আপনাদের যতটা মনোশক্তি, আপনাদের যতটা ইনার পাওয়ার, এই অনুযায়ী আপনারা এগিয়ে যাবেন। তবে এইটা নিয়ে কাজ করার সময় একেবারেই মানে আছে, মানে এখনই এটা শুরু করা উচিত। আপনি কল্পনা, আজকে যেটা কল্পনা করছেন না, হয়তো আমি মারা যাব, আমার জেনারেশন মারা যাবে, আপনারা হয়তো আমার পরবর্তী জেনারেশন আপনারাও মারা যাবেন, কিন্তু একটা সময় এটা সত্য যে এই পৃথিবী বাসযোগ্য থাকবে না, এটা সত্য। এটা একেবারে মানে ম্যাথমেটিক্যালি সত্য। তো সেখানে যখন 2050 টার্গেট করেছে অ্যালন মাস্কের কোম্পানি, টেসলা কোম্পানি, তো সেটা খুব বেশি দূরে না, হয়তো বা 2050-এ না পারে, 2060 বা একটা সময় তারা এটা ব্যবস্থা করবেই। মানে চাঁদে কোন ধরনের মোবাইল নেটওয়ার্ক থাকবে সেটা নিয়ে হিসাব নিকাশ হচ্ছে, যে 4G পর্যন্ত করলে কিভাবে হবে। সেখানে বসে খেতে খেতে যদি একটা সেলফি পৃথিবীর মানুষদেরকে না পাঠাতে পারে তাহলে কেমন হয়, এইসব ভেবে ভেবে তারা হিসাব করছে। তো আমরা কোথায় আছি? সো আমাদের কাজ করতে হবে। তবে আমি অনেক বছর ধরে তরুণদের সাথে কাজ করেছি সারা বাংলাদেশে, বিভিন্ন কারণে বিভিন্ন স্কুল কলেজে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি দেখেছি যে প্রাণ শক্তি, ইচ্ছা শক্তির কোনো অভাব নেই। তো সেখানে আমাদেরকে জাস্ট একটু দিক নির্দেশনা দিতে হবে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে একটু শেয়ার করছি আমি একটা ফাইল। আপনারা চাইলে খাতা কলমে একটু নোট করে নিতে পারেন। আর আমাদের কিন্তু একটা ইভেন্ট পেজ আছে, এই পেজে হচ্ছে গিয়ে আপনারা চাইলে ইভেন্ট পেজটা আমি এই পিডিএফ গুলো দিয়ে দিব। তাহলে সিলেবাস বলতে আমরা যে কোনো কিছুরই একটা সিলেবাস থাকা দরকার, একটা আউটলাইন থাকা দরকার, একটা হচ্ছে গিয়ে একটা প্ল্যান তো অবশ্যই থাকতে হয়। তো আমরা প্রথমে যে কাজটা করব, আজকে আমরা শুরু করব, আজকে লেকচার নাম্বার 1 না, আজকে লেকচার নাম্বার 0 নম্বর লেকচারে আছি আমরা। তো এখানে জ্যোতির্বিজ্ঞানের ইতিহাস সম্পর্কে আমরা আগামী দুটো লেকচারে কথা বলবো, এবং তার মধ্যে উল্লেখযোগ্য একটা ব্যাপার যেটা হচ্ছে টলেমির জিওসেন্ট্রিক মডেল। একটা ব্যাপার আছে এখানে, একটা ব্যাপার আছে যে সুদীপ্ত অর্ণব বলছে যে স্যার আপনারা কেন বলছেন। মিস্টার সুদীপ্ত, আমি এ ব্যাপারে আজকে যেহেতু আমাদের হাতে সময় কম, তবে এতটুকু বলি, আসলে আপনি শব্দটাই সবাইকে বলা উচিত, যেটা আমরা বলি না। তোমরা যদি আমার ছোট হও, তারপরও আমার স্টুডেন্টও আছে এখানে কয়েকজন, আপনি বলাটাই আসলে ভালো। তো সেই অর্থে কমনলি আপনিটাই সুন্দর। টলেমির ভূকেন্দ্রিক মডেল, এবং আরেকটা ব্যাপার, আমরা এখানে ওপেন মাইন্ড নিয়ে বসবো। আমি নিজে এগুলো লিখেছি, আমি অত ভালো কম্পোজ করতে পারি না। এই যেমন এবং এর বানানে এরং হয়ে গেছে, এটা নিয়ে আমরা হাসতেও পারি, সমস্যা নেই, কিন্তু আমরা এটাকে নিয়ে খুব মারাত্মক গুরুত্ব সহকারে নেওয়ার কিছু নেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স বা অ্যাস্ট্রোনমি সম্পর্কে জানা। তো আমরা জ্যোতির্বিজ্ঞান ইতিহাস নিয়ে আলোচনা করবো, আজকেও কিছু আলোচনা করবো হিস্ট্রি নিয়ে। আর জ্যোতির্বিজ্ঞান ইতিহাস 2 মানে আরো কিছু আলোচনা। এক পর্যায়ে আমরা টলেমির জিওসেন্ট্রিক মডেল, এই টলেমি একটা মডেল দিয়েছিল, আমরা কিছুক্ষণ পর ওটা নিয়ে একটু কথা বলবো, এবং কোপারনিকাসের হেলিওসেন্ট্রিক মডেল, বিশ্ব মডেল কিভাবে দিয়েছিল সেটা আমরা আলোচনা করব। এবারে একটা জিনিস কি, মানে শুধুই তো হিস্ট্রি পড়লে চলবে না, আমরা তো একটু বিজ্ঞানের মধ্যে যেতে হবে কিছু কিছু। আমি চেষ্টা করেছি যথাসম্ভব কম ম্যাথমেটিক্যাল জিনিসগুলো নিয়ে আসতে, কারণ প্রাথমিক কথাবার্তা যেহেতু।
তো ভূগোলকের যে ব্যাপার, টেরেস্টেরিয়াল, সেলেস্টেশিয়াল স্ফিয়ার, এগুলো সম্পর্কে আমি জানাবো। কনস্টেলেশন, তারকামণ্ডলী, খগোলক কি, এগুলো আমরা জানবো। বিষুব স্থানাঙ্ক, দিগন্ত স্থানাঙ্ক, এগুলো কিছু অ্যাস্ট্রোনমিক্যাল টার্ম, এগুলো আমরা শিখবো। নাক্ষত্রিক সময় এবং এদের দূরত্ব পরিমাপের একটা ব্যাপার আছে। এখানে তো 1 মিটার 2 মিটার হিসাবগুলো হবে না, তাই না? তো সেক্ষেত্রে বর্ষপঞ্জি কিভাবে তৈরি হয়, সূর্যের যে আপাত গতি, চাঁদের গতি, সূর্য ঘোরে, আমরা জানি সোলার সিস্টেম নিয়ে ঘোরে, কিন্তু সূর্য কিন্তু আবার পৃথিবীর চারপাশে ঘোরে না, সূর্য ঘোরে তার গ্যালাক্সির চারপাশে। আমরা এগুলো দেখবো, প্রতিসরণ টেকনিক, এগুলো আমরা কিছু কিছু বাংলা করেছি, মানে কোনো শব্দ খুঁজে না পেয়ে বাংলা করতে হয় বলে করা। আর ইংরেজিটা এই জন্য পাশাপাশি রাখার চেষ্টা করেছি। পারিভাষিক শব্দগুলো ইংরেজিতে জানতে হবে। আমরা বাংলায় কেন কথা বলছি, কারণ বাংলায় বললে একটু যতই বলি সহজে আমাদের মাথায় আসে। মাদার টাং বা মাদার ল্যাঙ্গুয়েজ, এটা শিখতে পারলে একদিকে ভালো। তো এগুলো আছে, এই যে অ্যাক্সিয়াল, হ্যাঁ, প্রেসিশন, এই জিনিসগুলো আমরা আমরা হচ্ছে গিয়ে পড়বো। আর কিছুটা ক্লাসিক্যাল মেকানিক্স পড়তে হবে, যেহেতু অ্যাস্ট্রোনমি, এটা আমরা গ্যালিলিওর কিছু বিজ্ঞান চেতনা পড়বো, টাইকো ব্রাহের অবজারভেশন সম্পর্কে কিছু জানবো, কেপলারের কিছু ল আছে, 3টা সূত্র আছে, আর আমাদের স্যার আইজ্যাক নিউটনের মহাকর্ষীয় সূত্র আমরা পড়বো, এবং সেখানে মহাকর্ষ তত্ত্ব বা গ্র্যাভিটি, এইগুলো কি একটু জানতে হবে। কেউ কেউ হয়তো এগুলো আগে থেকে কিছু কিছু জানি আমরা, তো যার ফলে এগুলো যতটুকু জানি আর অ্যাস্ট্রোনমিতে কতটুকু লাগবে সেটা আমরা জানবো। এরপরে আমরা জানবো হচ্ছে গিয়ে এটাকে বলা হয় স্পেকট্রোস্কোপি। মানে আসলে আমরা তো একটা পর্যায়ে এইখানে এই সেশনে, মানে এই কোর্সে আমি একটা দিকে একটু কম গুরুত্ব দিয়েছি, যেটা আমি আবার আলাদা একটা কোর্সে গুরুত্ব দিব। সেটা হচ্ছে আকাশের যে তারকা দেখে চেনা এবং সেটা কিভাবে ধরবে। এখনো আছে, এখানেও কিছু কিছু আলোচনা আসবে, কিন্তু হচ্ছে কি এখানে আমরা তো সেই ক্ষেত্রে এই যে ম্যাগনিটিউড, ব্রাইটনেস, ফ্লাক্স, হ্যাঁ, এই জিনিসগুলো লাগবে। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, থার্মাল রেডিয়েশন, ব্ল্যাক বডি বিকিরণ, তারপরে ডপলার ইফেক্টস আছে, সেগুলো আমরা পড়বো। এই যে ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, স্পেকট্রাল লাইন, মলিকুলার লাইন বলে কিছু কথাবার্তা আছে, এগুলো আমাদের পড়তে হবে। তো যেটা সবচেয়ে থ্রিলিং, সেখানে 3টা লেকচার আমি রেখেছি। দূরবীক্ষণ যন্ত্র, এখানে আমরা হয়তোবা প্রতিদিন 40 মিনিট বা 50 মিনিট কথা বলবো, কিন্তু দূরবীক্ষণ যন্ত্রের ব্যাপারগুলো হয়তোবা একটু লম্বা হবে, কারণ এগুলো আমাদেরকে ডিটেলস জানতে হবে। এমনকি আমি আশা করি যদি আমার সাথে আপনারা থাকেন, তাহলে হয়তো আমার সাথে সাথে আপনারাও এই দূরবীক্ষণ যন্ত্র তৈরি করার একটা প্রচেষ্টা, আমরা একটা প্রজেক্ট হাতে নিতে পারি, যে কম খরচে দূরবীক্ষণ যন্ত্র কিভাবে তৈরি করা যায়। অনেকে হাত তুলছেন, আমি হাত তোলাটা নিচ্ছি না আপাতত, আমি একটু আজকে বলি, হ্যাঁ, তারপরে শেষে প্রশ্ন উত্তর পর্ব চলবে। সৌরজগৎ সম্পর্কে জানবো, পৃথিবী, চাঁদ ইত্যাদি সম্পর্কে জানবো। যে স্যার এগুলো তো জানি, জানার পরেও মানে জানাটাই রিভাইজ করব, এবং কিছু নতুন কথা তো জানবই, এবং এগুলো অডিও অ্যান্ড ভিজুয়াল পদ্ধতিতে হবে। আমরা ভিডিও চিত্রের মাধ্যমে, অ্যানিমেশনের মাধ্যমে এগুলো দেখবো, শুধু কথাই বলবো না, আর সাথে ভিডিও অ্যানিমেশনও থাকবে। আর এটাও থ্রিলিং, সবচেয়ে বেশি জনপ্রিয় যেটা, যে স্টার ফরমেশন, কিভাবে নক্ষত্র তৈরি হয়, এবং এটার এই যে সূর্য একটা নক্ষত্র, আমরা জানি তারার প্রকারভেদ, তারার অভ্যন্তরীণ গঠন কি, আন্তঃনাক্ষত্রিক মাধ্যম কি, ইন্টারস্টেলার মিডিয়াম যেটাকে বলা হয়, এবং এই যে কালার ম্যাগনিটিউড ডায়াগ্রাম বলে একটা একটু হাইথোটো ব্যাপার আছে। স্টার ক্লাস্টার বলতে কি বোঝায়, স্টার ফরমেশন কিভাবে হয়, মেইন সিকোয়েন্সটা কিরকম, পোস্ট মেইন সিকোয়েন্স, ইভলিউশন কিরকম, এগুলো অ্যাস্ট্রোনমিক্যাল টার্ম, আমরা এগুলো দেখবো। একটু বলে নিচ্ছি কারণ ধারণা থাকা দরকার আছে। তারার অন্তিম দশা, তারাটা শেষ পর্যন্ত কি হয়, বামন মানে হোয়াইট ডোয়ার্ফ সেটা কিরকম, সুপারনোভা কি, নিউট্রন স্টার, কৃষ্ণ বিবর, তারার অভ্যন্তরে মৌলিক পদার্থের উৎপাদন হয় কেউ, এটা আরেকটা অদ্ভুত জিনিস। আচ্ছা, এগুলো আমরা যখন দেখবো তখন। গ্যালাক্সি সম্পর্কে আমরা জানবো, মিল্কি ওয়ে, গ্যালাক্সির প্রকারভেদ, অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লাই, যে এসজিএন বলা হয় সংক্ষেপে এটাকে, সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল বলতে কি বোঝায়, ওটা সম্পর্কে আমরা জানবো, এটা ডিটেলস বর্ণনায় যাবো আমরা। ডার্ক ম্যাটার সম্পর্কে জানবো, এটা আরেকটা থ্রিলিং ব্যাপার, ডার্ক ম্যাটার। তারপরে গ্যালাক্সি ক্লাস্টারও সম্পর্কে জানবো, স্টার ক্লাস্টার, গ্যালাক্সি ক্লাস্টারও আছে। আরেকটা জিনিস, যারা এসএসসি লেভেল ক্রস করো নাই, তাদের ভয় পাওয়ার কিছু নাই, আমি ওই লেভেলটা মাথায় রেখেই এগুলো ডিজাইন করেছি। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কে আমরা একটা লেকচার শুনবো। এটা অনেক বড়, এটা দিয়ে তো বড় বড় কোর্স হয় আমরা জানি, কিন্তু আমি একটা লেকচারে 1 ঘন্টায় কিছুটা ধারণা দিব। আর সবচেয়ে রহস্যময় যে বিষয়টা, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, যেটা
এখনো এটা নিয়ে কথাবার্তা চলছে, আলোচনা সমালোচনা চলছে। বিগ ব্যাং থিওরি সম্পর্কে আমরা জানবো, নবম পার্টে এটা জানবো আমরা। এবং এই মহাবিশ্বের যে মানে লার্জেস্ট স্কেল স্ট্রাকচারটা কিরকম সেটা, ডার্ক এনার্জি সম্পর্কে আমরা জানবো, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড যেটাকে সিএমবি বলা হয়, এগুলো সম্পর্কে জানবো। কসমিক ইনফ্লেশন বলে একটা কথা আছে, আরো কিছু এর সাথে যুক্ত হবে, এটা জাস্ট হেডিং দেওয়া দরকার, এই জন্য হেডিং দেওয়া হয়েছে। আবার যে কসমিক ক্রাঞ্চ বলে একটা ব্যাপার আছে, সেই জিনিসগুলো সম্পর্কে জানবো। এই যে রিআয়োনাইজেশন যে ব্যাপারটা আসবে সেটা সম্পর্কে জানবো। আর লাস্টে আমরা একটু অ্যাস্ট্রোবায়োলজি সম্পর্কে জানবো, অ্যাস্ট্রোবায়োলজি এন্ড অ্যাস্ট্রোকেমিস্ট্রি এগুলো সম্পর্কে জানবো। মহাজাগতিক বিবর্তন, কসমিক ইভলিউশন কিভাবে হয়েছে, সৌরজগতে প্রাণ বলতে কিরকম, আমরা তো আছি, আর অন্যান্য গ্রহে প্রাণের সম্ভাবনা কতটুকু বা কিভাবে সেটা মানে সেটা নিয়ে গবেষণা কি কি হয়েছে সেটা আমরা জানবো। আকাশগঙ্গা মানে আমাদের যে গ্যালাক্সি, সেটাই বুদ্ধিমান প্রাণী আছে কি নাই সে সম্পর্কে কি কি থিওরি আমাদের জানা আছে সেগুলো, এবং এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা জানবো। এগুলো হেডিং, এর সাথে আরো কিছু জিনিসপত্র থাকবে। তার মানে 10টা পার্টে গড়ে পড়তায় হয়তোবা আমাদের বেশ কিছু ক্লাস হবে, যে একটা ক্লাস বাড়তেও পারে, কমার সম্ভাবনা খুব কম। এই হচ্ছে আমাদের আউটলাইন। আচ্ছা, আমি একটু 1 মিনিট 2 মিনিটের ব্রেক দেই। এখানে আমি দেখতে পাচ্ছি দুজন হাত তুলেছো, রিফাত এবং জেসি। তোমরা কি কিছু বলতে চাও কিনা? তাহলে আমি আনমিউট করে দিব। যদি বলতে চাও তাহলে হাতটা তোলা অবস্থায় থাকবে, আর যদি বলতে না চাও তাহলে হ্যান্ড রেইজটা ডাউন করা উচিত। তাহলে দেখা যাচ্ছে রিফাত কিছু বলতে চায়। আচ্ছা, আমি একটু ব্রেক নিচ্ছি। হ্যাঁ, লুনার বেস সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। রিফাত, আমি একটু আগে বলতে চাইছিলাম স্যার, লুনার বেস সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। কোনটা কোনটা? লুনার বেস। লুনার বেস, আচ্ছা, ঠিক আছে, এগুলো আলোচনা হবে। এটা কখন হবে জানো? এই যে এখানে আমরা কিভাবে এই অ্যাস্ট্রোবায়োলজিতে আসবে। হ্যাঁ, একটু ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, আর একটা ভালো কথা সেটা হচ্ছে যে এছাড়াও আমরা একটু ইভেন্ট পেজটায় যাব। ইভেন্ট পেজে গেলে বা নলেজ ওয়ার্ল্ডের যে পেজটা আছে সেটাই গিয়ে আমরা প্রশ্ন করবো, স্যার এই আপনার কোর্সের সাথে এই বিষয়গুলো অ্যাড করতে পারেন। হ্যাঁ, তখন আমরা কিছু অ্যাড করে নিলাম, সেই প্রশ্নগুলো আমরা অ্যাড করে নিলাম, কোন কোন জায়গায় সেট হবে সেটা আমরা জানবো। আচ্ছা, এখানে জেসি হাত তুলেছে, আমি তাকে আনমিউট করছি। হ্যাঁ, স্যার চাঁদে তো মহাকর্ষণ শক্তি না আছে স্যার, চাঁদে কি মহাকর্ষণ শক্তি তো নাকি, তাহলে চাঁদে মানুষ কিভাবে মানে পা রাখতে পেরেছিল? আমরা জানি পৃথিবীতে মহাকর্ষণ শক্তি আছে বলে আমরা মানে পৃথিবীর পৃষ্ঠে আটকে থাকি, কিন্তু চাঁদে তো নাই, তাহলে চাঁদের মানুষ যে পা রাখতে পেরেছিল কিভাবে? তখন না থাকার কারণে তো মানুষ ভাসার কথা। ওকে, ধন্যবাদ। জেসি, তুমি কোন ক্লাসে পড়ো? আমি সেইভাবে উত্তরটা দিব। স্যার 8-এ। ওকে, অনেক ধন্যবাদ। তুমি তো 8-এ থাকতে এই কোর্সটা করছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি সংক্ষিপ্ত ভাবে বলছি। প্রথম কথা হচ্ছে কারেকশনটা হচ্ছে যে চাঁদে তোমার হচ্ছে গিয়ে মহাকর্ষ বল আছে। মহাকর্ষ বলটা এইটা বোধহয় তুমি উঠেছো মেবি। তো সেক্ষেত্রে তোমার মহাকর্ষ বলটা হচ্ছে পৃথিবীর তুলনায় 6/1 অর্থাৎ পৃথিবীতে যার ওজন হচ্ছে গিয়ে 100 নিউটন, ধরো 60 নিউটন, 60 নিউটন, চাঁদে গিয়ে হয়ে যাবে তার 6/1 10 নিউটন। অর্থাৎ মহাকর্ষ বল আছে কিন্তু কম। কেন কম? সেটা হচ্ছে মহাকর্ষ বলটা ডিপেন্ড করে ওজনের, মানে দুটো বস্তুর ভরের উপর। তো ঠিক আছে, তোমার প্রশ্নটা আমি ক্লোজ করছি এই বলে যে একটা কারেকশন তোমার মাথায় এখনই লিখে রাখো, মাথায় এবং খাতায় দুই জায়গায়, যে হচ্ছে গিয়ে চাঁদে মহাকর্ষ বল আছে, তবে পৃথিবীর তুলনায় কম, 6/1। তো প্রশ্ন হচ্ছে, স্যার অন্যান্য গ্রহের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, সেগুলো আমরা আলোচনায় স্টেপ বাই স্টেপ আসবো। বুঝতেই পারছো, এলোমেলো আলোচনা হলে আমাদের এই কোর্সটা বিভিন্ন দিকে চলে যাবে। তবে প্রতিদিনই আমরা শেষের দিকে 10 মিনিট প্রশ্ন উত্তর পর্ব রাখবো যদি সময় থাকে, অথবা আমাদের যে এই যে এইটার ইভেন্ট পেজটা, আমি নলেজ ওয়ার্ল্ড পেজের কথা কিন্তু বলছি না, ইভেন্ট পেজ আছে এটার একটা। হ্যাঁ, ইভেন্ট পেজে গিয়ে তোমরা যত খুশি তত প্রশ্ন লিখতে থাকো, আর আমি ওখানে উত্তর দিয়ে দেবো, অথবা 2 একটা এখানে নিয়ে আসবো।
হিস্ট্রি অফ অ্যাস্ট্রোনমি। আমরা কি স্ক্রিনে হিস্ট্রি অফ অ্যাস্ট্রোনমি দেখতে পাচ্ছি? তাহলে রিফাত হাত তোলো যদি দেখতে পাও। হিস্ট্রি অফ অ্যাস্ট্রোনমি দেখতে পাচ্ছ? ওকে, থ্যাংক ইউ। আমাদের হিস্ট্রি অফ অ্যাস্ট্রোনমি এইটা 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টায় বলে শেষ করা যাবে না। তারপরেও আমি বিভিন্ন জায়গা থেকে গবেষণা করেই বলতে পারো, বিভিন্ন জায়গা থেকে এনে একটাকে বেস ধরেছি, সেখান থেকে আরো বিভিন্ন জায়গা থেকে এনে এগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। একেবারে শুরুতে 3114 বিসি, বিফোর ক্রাইস্ট, এই সভ্যতাটা হচ্ছে মায়া সভ্যতা। মায়া মানে বাংলায় যে মানুষের মায়া মমতা, সেই মায়া না, এটা মেক্সিকোতে একটা সভ্যতা বিকাশ ঘটেছিল, মায়া সভ্যতা। তো বুঝতেই পারছো যে তারা খুবই অ্যাস্ট্রোনমিক্যাল দিক থেকে তারা খুবই জ্ঞানী ছিল, এবং তারা প্রথম ক্যালেন্ডার তৈরি করেছিল। তারা চাঁদের উদয় অস্ত যাওয়ার ক্ষেত্রে একটা চক্র আবিষ্কার করেছিল। সূর্যগ্রহণের পূর্বাভাস তারা দিয়েছিল। এই কথাগুলো তুমি যত সহজে মনে করছো, বিষয়গুলো খুব জটিল ছিল। কেন সূর্যগ্রহণ হয়, আবার তারা বলতে পারতো যে এতদিন পর আবার হবে, সেটা অনেক আগে থেকেই তারা পারত। মায়া সভ্যতা নিয়ে আমরা পরবর্তীতে কোনো এক লেকচারে আলাদাভাবে কথা বলবো। তো মায়া সভ্যতা, এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ, এখানে এই যে সিঁড়িগুলো আছে না, চারদিকের সিঁড়ি এবং উপরেরটা যোগ করলে হয় 365। তো দেখো, এটাও হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল একটা ব্যাপার। এবং তাদের বিভিন্ন পিরামিড আকৃতি বিভিন্ন জায়গায় বিভিন্ন কনস্টেলেশন, তারকাপুঞ্জের চিত্র খোদাই করে রাখা আছে, যেটা এত বছর আগের গুলো এখনো আছে। তো মানুষ বিস্মিত হয় যে তারা কিভাবে এগুলো করেছিল। এরপরে দেখো, আমরা চলে আসলাম 585 বিসি, বিসি মানে বিফোর ক্রাইস্ট। তো একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে থ্যালিস, তিনি তখন তার বাড়ি ছিল ম্যালিটাসের থ্যালিস, তিনি সূর্যগ্রহণের পূর্বাভাস দিয়েছিলেন। এবং তিনি যে পূর্বাভাস দিয়েছিলেন সেটা হচ্ছে গিয়ে তোমার সঠিক ছিল, সঠিক বলে প্রমাণিত হয়েছিল। আমি তো কিছুক্ষণ আগেই বললাম যে সূর্যগ্রহণ ছিল পুরাতন আমলে, সাধ্বী আমলের মানুষদের কাছে সবচেয়ে ভীতিকর একটা ব্যাপার। তো সেটা সে গণিত করে করে আগেই বলে দিয়েছিল যে এতটার সময় শুরু হবে এবং এতটার সময় শেষ হবে। তোমাদের ওই পূজা অর্চনা করলেও এটা ঘটবে, না করলেও এটা ঘটবে। তখন তারা অফারিংস গুলো দিত, যে যাতে সূর্যকে ছেড়ে দেয় ওই দৈত্যটা। এখানে আরেকজন বিজ্ঞানীর কথা বলা হয়েছে, অ্যানাক্সাগোরাস। তিনিও, তার মানে বুঝতে পারছো সেই আমলে সূর্যগ্রহণের ব্যাখ্যা করাটা ছিল একটা বিশাল বিজ্ঞান, বড় ধরনের আবিষ্কার ছিল। তিনি প্রথম ব্যাখ্যা করেছিলেন যে সূর্য থেকে প্রতিফলিত আলোর কারণে চাঁদ আলোকিত হয়েছে। বিস্ময়কর ব্যাপার, সে আমলে কিন্তু কোনো যন্ত্রপাতি ছিল না, এই ব্যক্তি সেই কাজটা করেছিল। 400 বিসি, 400 বছর পূর্বে ব্যাবিলনীয় সভ্যতা সম্পর্কে তোমাদের ধারণা আছে। তারা রাশিচক্র প্রথম, দেখো খুব ইন্টারেস্টিং ব্যাপার। তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলি, শোনো। সেটা হচ্ছে যে অ্যাস্ট্রোনমি আর একটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি হচ্ছে, একটা সময় অ্যাস্ট্রোলজিটাই অ্যাস্ট্রোনমি ছিল। তখন তারা এই যেমন তারা কি করলো, যে পুরো আকাশটাকে 360 ডিগ্রিকে 30 ডিগ্রি করে ভাগ করলে 12টা ভাগ হয়, আর 12টাই কিন্তু রাশিচক্র। কোথায়? ব্যাবিলন, তারা 12 ভাগে ভাগ করেছিল। চাইনিজ সভ্যতায় 12 ভাগে ভাগ করেছিল, আরবিয়ানরা 12 ভাগে ভাগ করেছিল, ভারতীয়রা 12 ভাগে ভাগ করেছিল, মায়া সভ্যতায় 12 ভাগে ভাগ করেছিল। আসলে এটা একটা বিস্ময়কর মিল, এটা কেন মিলে গিয়েছিল যায় না। তো এটা হলো আকাশের এক একটা পার্ট, আমরা এগুলো পড়বো। এই পার্টের, ধরো এই সময়ে এই পার্টের মধ্যে এই কনস্টেলেশন গুলো থাকে। তো সেক্ষেত্রে তোমার সেটাকে এক একটা রাশি বলে নাম দিয়েছিল। এগুলো সুডো সায়েন্স, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, এগুলো এখন অপবিজ্ঞান বলে পরিচিত। তোমরা যারা বিজ্ঞান নিয়ে কাজ করো, এই রাশিচক্রে বিশ্বাস করা ঠিক না। যদিও আমরা তারপরও মাঝে মধ্যে রাশিচক্রের ব্যাপারগুলো স্টাডি করি, আমিও করি মাঝে মধ্যে। আমার হচ্ছে 7ই মে জন্ম, তার মানে আমার রাশি হচ্ছে গিয়ে তোমার বৃষ রাশি, আমার হচ্ছে বৃষ রাশি। তার মানে বৃষ রাশির ব্যাপার স্যাপারগুলো আমি মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে দেখেও ফেলি, যদিও এটা পুরোটাই অপসায়েন্স, অপবিজ্ঞান। তো এটা শুরু হয়েছিল ব্যাবিলন, এরা প্রথম শুরু করেছিল 387 বিসি। এবারে আসো
সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে মিস্টার প্লেটোর কথা আসছে। তিনি একটা স্কুল তৈরি করেছিলেন, প্লেটনিক একাডেমি। এই একাডেমি শব্দটা বিভিন্ন অমুক একাডেমি তমুক একাডেমি, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু ওই প্লেটো প্রথম একাডেমি শব্দটা ব্যবহার করে। এই প্লেটোর যে স্কুলটা ছিল একাডেমি, এটা কিন্তু বলতে পারো যে পরবর্তী 2000 বছর এর সভ্যতাকে, ফিলোসফিকে, বিজ্ঞানকে, সবকিছুকে প্রভাবিত করেছে। কারণ ওখান থেকে এরপরে আরো বড় বড় দার্শনিক, আরো বড় বড় মানুষ, জ্ঞানী মানুষটা বেরিয়েছে। তোমাদের প্রসঙ্গত বলছি যে প্লেটোর আবার টিচার ছিল কিন্তু সক্রেটিস, তোমরা জানো। তো যাই হোক, তিনি সূর্য, চাঁদ এবং গ্রহগুলোর নিখুঁত বৃত্তান্ত, পৃথিবীর চারদিকে ঘুরে বেড়া, এইসব কথাবার্তা তিনি বলেছিলেন। দেখো এই একটা চিত্র, এটা খুবই, তোমরা হয়তো বা কেউ দেখেছো কেউ জানো, এটা খুবই মানে ওয়ার্ল্ড ফেমাস একটা মানে তোমার চিত্র বলতে পারি, পেইন্ট বলতে পারো। এটা এই পেইন্টের নাম হচ্ছে স্কুল অফ এথেন্স। এটা আঁকা হয়েছিল অবশ্য অনেক পরে, 1510 থেকে 11 সালে একজন ইটালিয়ান রেনেসাঁস পেইন্টার রাফায়েল, তিনি এটা ছবিটা এঁকেছিলেন। এই ছবিটা এখানে এই যে মাঝখানে দুজন দাঁড়ানো তোমরা দেখতে পাচ্ছ আমার কার্সরে, একজন প্লেটো এবং একজন হচ্ছে অ্যারিস্টটলকে নির্দেশ করেছে। আর এখানে আরো বিভিন্ন জ্ঞানী বিজ্ঞানীদের চিত্র আছে। বিশেষ করে এই চিত্রের একটা অংশ জুম করা হয়েছে, এখানে দেখো ওই যে দাঁড়িয়ে আছে সেটাই জুম করা হয়েছে। এখানে প্লেটো হোল্ডিং এ কপি অফ হিজ ডায়ালগ থিমো পয়েন্টস আপওয়ার্ডস টু দ্য হেভেন। প্লেটো তার মানে ইনি আঙুল তুলে উপরের দিকে দেখাচ্ছেন যে সবকিছু হচ্ছে হ্যাভেনলি। অ্যারিস্টটল হোল্ডিং এথিক্স, মানে সে দেখো তারটা সে দেখাচ্ছে পয়েন্ট আউটওয়ার্ডস টু দ্য ওয়ার্ল্ড। সে বলেছিল যে মানে তারা তো অত্যন্ত জ্ঞানী মানুষ, বুঝছো না, তাদের বিষয়গুলো ছিল সব আকার ইঙ্গিতের ব্যাপার স্যাপার ছিল। তো যাই হোক, এটা নিয়ে অনেক আলোচনা আছে। 2070 খ্রিস্টাব্দ, খ্রিস্টের জন্মের পূর্বে একজন বিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, দেখো তিনি প্রথম উল্লেখ করেন যে পৃথিবী নিজের অক্ষের উপর ঘুরছে এবং সূর্যের চারদিকে। খেয়াল করো কথাটা, তার মানে 270 বিসিতে একজন বিজ্ঞানী বলেছিলেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এবং তিনি বেশ কিছু গাণিতিক ব্যাপারও তিনি বলেছিলেন। মিস্টার অ্যারিস্টাকার্স, সামোস দ্বীপের অধিবাসী অ্যারিস্টাকার্স। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে তার এই হেলিওসেন্ট্রিক মডেল, মানে সূর্য কেন্দ্রে এবং বাইরে অন্য কিছু, এটা খুব অল্প কিছু লোকই গুরুত্বের সাথে নিয়েছিল, তার এই কথা কেউ গুরুত্ব দেয়নি। তো ইতিমধ্যে আবার 240 খ্রিস্টাব্দে চীনা জ্যোতির্বিদরা হেলির ধূমকেতু দেখার সর্বপ্রথম ঘটনা লিপিবদ্ধ করেন 240 খ্রিস্টাব্দে। হ্যালিস কমেট, হ্যালি নামটা তো দেওয়া হয়েছে অনেক পরে, কিন্তু এই ধূমকেতুটা সর্বপ্রথম যে লিপিবদ্ধ করা আছে, রেকর্ড করা আছে 240 খ্রিস্টপূর্বাব্দে চীনের জ্যোতির্বিজ্ঞানে এটা লিপিবদ্ধ করা আছে। এটা কিছু এদেরকে বলা হয় মেজাই বলা হয়। এরা হচ্ছে স্টার দেখে বলেছিল যিশুর জন্মের ইঙ্গিত দিয়েছিল। 4 বিসি মানে খ্রিস্টের জন্মের 4 বছর পূর্বে একজন অ্যাস্ট্রোনমার শি শেইন, মানে বোঝাই যাচ্ছে নাম থেকে কোথায় বাড়ি, তিনি দেখো অদ্ভুত এক কাজ করেছেন। 122টা নক্ষত্র মণ্ডল, আকাশে খালি চোখে যে মণ্ডল নক্ষত্র মণ্ডল দেখা যায়, উনি 122টা আর কথা বলেছেন, যদিও আসলে 122টা এটা নিয়ে বিতর্ক আছে। তো তারপরে তিনি এই কাজটা করেছিলেন, বিশাল একটা কাজ, এবং তিনি প্রথম সূর্যের যে কালো স্পট আছে সেটা তিনি পর্যবেক্ষণ করেন খ্রিস্টের জন্মের 4 বছর পূর্বে। আচ্ছা, এবারে আরেকটা ইম্পর্টেন্ট টাইম, সেটা হচ্ছে 140। সেটাও তোমাদের মাথায় রাখতে হবে যারা জ্যোতির্বিজ্ঞানী হতে চাও। এই ব্যক্তিকে খুব গালাগাল করতে হবে, বকাঝকা করতে হবে। আমি সরি, কোথায় যাচ্ছে আমি জানি না, টলেমি সম্পর্কে চলে গেল। আর টলেমি সম্পর্কে তোমরা পড়বা, এর সম্পর্কে দেখো কত ডিটেইলস বর্ণনা আছে, আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ। আর ডিটেইলস বর্ণনা আছে তার সম্পর্কে। তিনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব, এই হচ্ছে গিয়ে এখানে এই অ্যাস্ট্রোনমির ক্ষেত্রে বিখ্যাত এবং কুখ্যাত। বিখ্যাত এবং কুখ্যাত মানে হচ্ছে তার লেখা একটা বই আল মাজেস্ট, যেটা পরবর্তীতে 1500 বছর ধরে সবাই মেনেছে, এবং মেনেছে বলেই অন্ধকারে ছিল সবাই। কি সেই বইয়ের মধ্যে ছিল? অনেক কিছুই ছিল, অনেক ভালো কথা ছিল, অনেক আবিষ্কার ছিল, কিন্তু তিনি বলেছিলেন সেই বইয়ে যে এই মহাবিশ্ব, এই ইউনিভার্স এর কেন্দ্রে হচ্ছে পৃথিবী, আমাদের পৃথিবী, আর এই পৃথিবীকে কেন্দ্র করে সব কিছু ঘুরছে।
সূর্য, আদার্স নক্ষত্র যত যা আছে সবকিছু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, এই কথাটা তিনি বলেছেন। এটার নাম হলো জিওসেন্ট্রিক মডেল। এই যে জিওসেন্ট্রিক মডেল সম্পর্কে এখানে তোমরা পাবে। এই যে জিওসেন্ট্রিক মডেল সম্পর্কে ডিটেলস আছে। এটা বাংলা কম পাওয়া যায়, বাংলায়ও কিছু কিছু পাবে। জিওসেন্ট্রিক মডেলের সংক্ষিপ্ত সার হচ্ছে, এটা তো দেখলাই যে আমাদের সিলেবাসে কিন্তু আলাদাভাবেই আছে যে আমরা এই জিওসেন্ট্রিক মডেল সম্পর্কে আলাদা একটা লেকচার করবো, তবে এটা নিয়ে বেশি কথা না বলি আমরা। তো এইটা ছিল আল মাজেস্ট নামে একটা বই। বইয়ের আসলে মূল বইটার নাম ছিল ম্যাথমেটিক সিনট্যাক্স। আচ্ছা, আমি বোধহয় তোমাদের আরো একবার স্মরণ করিয়ে দিই, এখন 3 মিনিট পর কেটে যাবে। এরপরে আমরা লিঙ্কটা দিব হচ্ছে গিয়ে নলেজ ওয়ার্ল্ড পেজে, আর হচ্ছে এটার যে ইভেন্ট পেজ, ফ্রি অ্যাস্ট্রোনমি কোর্স নামে একটা ইভেন্ট পেজ আছে সেখানে। আর আমি সিলেবাসের বাইরে যে পেজটা আছে সেখানে আজকের মতো আমি এটা শেয়ার করব। এরপর থেকে তোমরা নলেজ ওয়ার্ল্ড এবং ইভেন্ট পেজ থেকে নিবা। আচ্ছা, আর টলেমি কথা তো বললামই, আবারও বলতে হয়। টলেমি হচ্ছে তিনি 48টা কনস্টেলেশন, নক্ষত্র মণ্ডলী, একত্রে অনেকগুলো নক্ষত্র এক জায়গায় থাকলে সেটাকে নক্ষত্র মণ্ডলী বলে। বিভিন্ন নক্ষত্র মণ্ডলী আছে, আমরা পড়বো সেগুলো। তিনি ভূকেন্দ্রিক মডেলের সমর্থন করেন তার বইয়ে। ইউরোপে প্রায় 1500 বছর ধরে তার এই মতামত প্রচলিত ছিল, এবং তার আল মাজেস্ট এটা আরবি এবং মধ্যযুগীয় ইউরোপীয় জ্যোতির্বিদদের কাছে এক অমূল্য সম্পদ ছিল। আচ্ছা, এখানে আমরা গ্রিক যে ঘটনাগুলো ক্লোজ করে 400 খ্রিস্টাব্দ, তাহলে টলেমি কিন্তু 140 খ্রিস্টাব্দে এই ঘটনা অথবা দুর্ঘটনাটা ঘটিয়েছে, যেটা 1500 বছর ধরে এর প্রভাব রয়ে গেছে। কেউ সাহস করে এর বিরুদ্ধে যায়নি, গেলেও এটা অতটা গ্রহণযোগ্য হয়নি। তো এবারে আসি আমরা আমাদের এই ভূমিতে 400 বছরে, 400 খ্রিস্টাব্দে। তাহলে কেটে গেলে নলেজ ওয়ার্ল্ড এবং ইভেন্ট পেজ। 400 খ্রিস্টাব্দ বুঝতে হবে কিন্তু, দেখো প্রাউড ফিল করার মতো একটা বিষয় যে 400 খ্রিস্টাব্দ মানে আজকে থেকে 1600 বছর আগে। একটু মানে কি, আমার তো ভাবতেই খুব ভালো লাগছে যে 1600 বছর পূর্বে সূর্য সিদ্ধান্ত নামে একটা বই এই ভারতে লেখা হয়েছিল। সেই বইয়ে সিডারিয়াল বছর, মানে এই যে সূর্যকে ঘুরে আসে যে পৃথিবীটা, সেটা কত দিনে ঘুরে আসে তার মানে কি দাঁড়াচ্ছে, তিনি বের করেছেন কত দিনে, 365। তার মানে তিনি বলেছেন যে সূর্যকে পৃথিবী ঘুরে আসে, এটা কিন্তু একটা ব্যাপার, ওই আলমাজেস্টের বিরুদ্ধে কথা। উপরন্তু সে বের করেছে যে কত দিনে, দেখো মাত্র 1.4 সেকেন্ড হেরফের হয়েছে। সেই সময় এটা বের করা খুব বিশাল ব্যাপার। এবং আরো অবাক কাণ্ড হচ্ছে, আর্যভট্ট নামে একজন ব্যক্তি, এই আর্যভট্ট নামে তিনি বিখ্যাত গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। তিনি একটা বই লিখেছিলেন আর্যভাটিয়া, যেখানে দেখো খেয়াল করো, তিনি প্রথম বলেছিলেন যে এই যে পৃথিবী থেকে সবকিছু বিচ্ছিন্ন হয়ে পড়ে না, সূর্য পৃথিবী ঘুরছে তারপরও, এর কারণ হচ্ছে মহাকর্ষ বল। তাহলে বলো তো দেখি, মহাকর্ষ বল কে আবিষ্কার করেছে? আমি কিন্তু কোনো গল্প বলছি না, আমি হিস্ট্রি বলতেছি, স্যার আইজাক নিউটন। তাহলে আমাদের আর্যভট্ট, এই জিনিসগুলো জানতে হবে। এখানে আমাদের ভারতীয় উপমহাদেশের যে হিস্ট্রি অফ অ্যাস্ট্রোনমি খুবই সমৃদ্ধ, কারণ আমরা দেখলাম যে 400 খ্রিস্টাব্দ, আজকে থেকে 1600 বছরেরও বেশি বছর আগে, এখানে সূর্য সিদ্ধান্ত নামে যে বইটা আমরা দেখছি সেটা এখনো আছে। তো সেই বইয়ের মধ্যে যে তথ্যগুলো আছে সেটা বিস্ময়কর কিভাবে সেখানে হিসাব করা আছে 365 দিনে হচ্ছে গিয়ে এই পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসে। তারপরে আমরা দেখলাম 499 সালে, অর্থাৎ আজকে থেকে 1500 বছর আগে, আমাদের বিখ্যাত গণিতবিদ এবং জ্যোতির্বিদ আর্যভট্ট তার আর্যভাটিয়া যে বইটার মধ্যে তিনি মহাকর্ষ বলকে ইন্ট্রোডিউস করেছেন। বিস্ময়কর ব্যাপার। এবং তিনি বলেছেন, যেটা কেপলার পরে এসে বলছে, যে গ্রহগুলো একটা উপবৃত্তাকার পথে ঘোরে, বৃত্ত ঠিক না, ইলিপ্টিক্যাল পথে ঘুরে। এগুলো আমরা অডিও ভিজুয়াল ভিডিওর মাধ্যমে দেখব পরে। সেই উপবৃত্তাকার কক্ষপথের কথা আজকে থেকে 1500 বছর আগে আর্যভট্ট বলে গেছেন। হ্যাঁ, তবে তিনি কিছু ভুলও বলেছেন। তিনি বলেছেন সূর্য এবং চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে। তখন ওই যে জিওসেন্ট্রিক মতবাদ ছিল, সেটাকে তিনি আবার বলেছেন। এটা তিনি বলেছেন যে গ্রহ চাঁদের নিজস্ব আলো নেই, তবে সূর্যের আলোকে প্রতিবিম্বিত করে। এটা তোমার কাছে এখন
যত সহজ মনে হচ্ছে তখনকার সময় কিন্তু এই বিষয়টা এত সহজ ছিল না। তাহলে সেক্ষেত্রে তবে এখানে এই যে লাল কালি মানে হচ্ছে তার কিছু ভুল তথ্য ছিল। 628 খ্রিস্টাব্দে আমাদের আরেকজন এই ভারতের জ্যোতির্বিজ্ঞানী ব্রহ্মগুপ্ত, তার এই যে দেখো তার বইয়ের নাম ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত, তখনকার বইয়ের নামগুলো এরকম ছিল। সেখানেও কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কিত কথা তিনি বলেছেন। আর নিউটনের দ্বিতীয় সূত্র বলতে তোমরা যেটা আজকে পড়ছো এসএসসি লেভেলে যেটা পড়ছো, সেটা তিনি 628 খ্রিস্টাব্দে ব্যাখ্যা করে গেছেন তার এই বইয়ে। এগুলো তো অসত্য কথা না, এই বই এখনো আছে। এই বই আরবিতে অনুবাদ করা হয়েছে, আরবি থেকে লাতিন ভাষায় অনুবাদ করা হয়েছে, সেখান থেকে মানে ইউরোপে ছড়িয়ে পড়েছে। সো এই বইগুলো কিন্তু এই ভারতের মাটিতেই তৈরি হয়েছে। আচ্ছা দেখো, এরপরে আর্যভট্ট ব্রহ্মগুপ্তের এই যে দেখো এই জায়গাটা খেয়াল করো, 773 সালে হয়েছে। এক একটা মানে সময় এর এক একটা সভ্যতার এক একটা বিবর্তন ঘটে। যেমন ধরো এই যে 773 সালে কি ঘটেছে দেখো, আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্তের যে সংস্কৃত রচনাগুলো, ওই ভাষাটা ছিল সংস্কৃত ভাষা, সেই ভাষার যে বইগুলো ছিল এই যে সূর্য সিদ্ধান্তের সাথে মানে আরো অন্য কিছু যেটা আরবিতে অনুবাদ করা হয়েছে। এই তোমরা আনমিউট করে রাখো, হ্যাঁ আনমিউট করতে হবে কিন্তু সবার। আনমিউট কি আছে? অধরা মিউট হয়ে যাও বাবা, আরো একজন মিউট হয়ে যাও। থ্যাংক ইউ। আমরা হিস্ট্রি অফ অ্যাস্ট্রোনমির ভারতীয় ইতিহাসটা দেখলাম। এবার এই ভারতীয়দের থেকে কিভাবে মিডল ইস্টে আরবদের কাছে গেল সেটা আমরা একটু দেখে ফেলি। তাহলে দেখো 773 সালে অনুবাদ হয় আরবিতে। কোন বই? আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্তের বই আরবিতে অনুবাদ হলো। অ্যান্ড দেন এই যে মোহাম্মদ আল ফাজারি ইয়াকুব ইবনে আরিক, তিনি সূর্য সিদ্ধান্ত এবং ওই যে ব্রহ্ম স্ফুট সিদ্ধান্ত অনুবাদ করেছিলেন, এবং তারা ওই তাদের ভাষায় একটা সংকলন বের করেন। এরপরে আরো বেশ কিছু আরবি রচনাবলী আসছে যেগুলো ওই এর ছোঁয়া ছিল। এই জিজাল সিন্ধ কিন্তু এখানকার বই পুস্তকই। তো এখানে আল খোয়ারিজমি তিনি তার মতো করে আবার এখন তারা মৌলিক কিছু কাজ শুরু করলো, অনুবাদ থেকে তারা শিখলো অ্যান্ড দেন মৌলিক কিছু কাজ তারা শুরু করলো। যেমন এই কাজটিতে সূর্য এবং চাঁদের সূর্য, চাঁদ এবং 5টি গ্রহের চলাচলের যে গতিপথের সারণী তিনি তৈরি করলেন। তোমরা খোয়ারিজমি সম্পর্কে জানো। তিনি টলেমির যে ধারণা সম্পর্কে তারা আস্তে আস্তে বোঝা শুরু করলো যে টলেমির ধারণাগুলো কিছু কিছু ভুল ছিল। যে টলেমির ধারণা বললামই তো যে সবচেয়ে প্রভাবশালী একটা তত্ত্ব ছিল জিওসেন্ট্রিক মতবাদ, মানে পৃথিবী কেন্দ্রে এবং অন্যগুলো হচ্ছে গিয়ে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে। যে ধারণাটা ছিল হচ্ছে গিয়ে তোমার একটা ভুল ধারণা, কিন্তু এটা কেউ ধারণা মানে বলতো না, মানে এটা অ্যারিস্টটল সমর্থন করেছে। এর সাথে অবশ্য কিছু আরো কিছু ফিলোসফিক্যাল ব্যাপার স্যাপার ছিল, যার ফলে এগুলো বলতো না অনেকে। তো এইখানে দেখো একটা মৌলিক ব্যাপার আছে। আরবদের অ্যাস্ট্রোল্যাব নামে একটা যন্ত্র তারা আবিষ্কার করেছিল, তারা বানিয়েছিল অ্যাস্ট্রোল্যাব। এই অ্যাস্ট্রোল্যাব দিয়ে তারা ওই সময়কার সবচেয়ে সর্বাধিক উন্নত যন্ত্র তারা তৈরি করেছিল। এটা ছিল মোহাম্মদ আল ফাজারি, তিনি আবিষ্কার করেছিলেন এটা। তাহলে এখন তারা তাদের মতো করে মৌলিক জ্যোতির্বিজ্ঞানের মানে ব্যাপারেও কাজ করা শুরু করলো। তারা বেশ কিছু বিস্তারিত পঞ্জিকা মানে ক্যালেন্ডার তৈরি করলো। এখনো একটা অ্যাস্ট্রোল্যাব আছে পার্সিয়ান কোন এক শহরে, ইরানের কোন এক শহরে আছে। আর এদিকে তোমার দেখো সেই আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, বরামিহির এদের তত্ত্বগুলো এই যে আবু রায়হান আর বেরুনি তারা এগুলো নিয়ে গবেষণা করতো তখন 1030 সালেও। দেখো 1031 সালে তিনি আরো কিছু বই পুস্তক লেখেন মিস্টার আবু রায়হান বেরুনি। আর 1054 সালে একটা অদ্ভুত রেকর্ড আছে, মানে লিখিত ভাবে ডকুমেন্ট আছে। চাইনিজরাও কিন্তু অ্যাস্ট্রোফিজিক্সে অনেক, অ্যাস্ট্রোনমিতে অনেক আগানো ছিল। তারা প্রথম সুপারনোভা বিস্ফোরণের রেকর্ড তারা করে। খেয়াল করেছো তারা আর একটা রেকর্ড মানে তারা লিখে রেখেছে তাদের অ্যাস্ট্রোনমির যে বই পুস্তক বা শিলালিপিতে, সেটা ছিল কি তোমার ধূমকেতুর যে ব্যাপারটা ছিল। আর এবারে সুপারনোভা বিস্ফোরণ এটা তারা নোট করে রেখেছিল। এবং প্রথম টলেমির মতবাদের বিরুদ্ধে প্রথম একটা বই হচ্ছে গিয়ে পাবলিশড হয়, যে বইটার নাম ছিল আরবিতে এই যে শুকো আল
বা টলামিউস, এটা হলো টলেমির উপর সন্দেহ। ইংরেজিটা আমরা দেখে ফেলতে পারি ডাউটস অফ টলেমি, ডাউটস অন টলেমি। টলেমির যে তত্ত্ব ছিল, তোমরা একটু এই আজকের একটা মানে ফোকাস এখানে বেশি করছি না, কারণ এটা নিয়ে আলাদা লেকচার আছে টলেমির এই মতবাদটা নিয়ে, যে পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু ঘুরছে। এটা প্রথম বই আকারে প্রকাশ করেছে ডাউটস অন টলেমি, তার নাম হচ্ছে আবু উবায়দ আল জুজানি তারিক আল আফলাক, বিশাল লম্বা নাম। তিনি একটা বই লিখেছিলেন টলেমির এই তত্ত্বের উপরে সন্দেহ পোষণ করে। এবারে এটা লাল কালিতে কেন লেখা হচ্ছে? 1126 সালে আর একটা ট্রান্সফরমেশন ঘটে, সেটা হচ্ছে ইসলামী মানে আরবীয় এবং ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের রচনা এবার একাকার হয়ে গেল। ভারতীয় জ্যোতির্বিজ্ঞান অনুবাদ হয়েছে আরবিতে, আরবিকরা কাজ শুরু করলো, তারা তাদের আরো কিছু মৌলিক নিজস্ব আবিষ্কার করলো, এই সব বই আরো বই তৈরি হলো। এই সবগুলো এবার গবেষণা শুরু হলো স্পেনের মাধ্যমে। স্পেন তোমরা জানো একসময় মুসলিমদের অধিকৃত ছিল, তো সেখানে এই চর্চা হতো, কর্ডোভা মানে বেশ জ্ঞান বিজ্ঞানের চর্চা হতো। এখান থেকে ল্যাটিন ভাষায় অনুবাদ হওয়া শুরু হলো। ল্যাটিন ভাষায় অনুবাদ শুরু হলো, এই যে দেখো ইসলামী এবং ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের রচনাগুলো, এই যে আর্যভাটিয়া, ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত সহ এইসব বইগুলো 1126 সালে স্পেনের কর্ডোভায় লাতিন ভাষায় অনুদিত হওয়া শুরু করলো। এইভাবে ইউরোপিয়ানরা জ্যোতির্বিজ্ঞানের আসল টেস্ট পাওয়া শুরু করলো। ইউরোপ কিন্তু আসলে অন্ধকারে ছিল। ইউরোপের, তুমি 1400 সালের পূর্বে ইউরোপ কিন্তু অন্ধকারে ছিল। ওই যে রেনেসা যেটাকে বলা হয়, তার আগে কিন্তু তারা অত জ্ঞানী ছিল না। হ্যাঁ, স্টোনহেঞ্জ সম্পর্কে আমি একটা কথা বলবো। স্টোনহেঞ্জ কিন্তু অ্যাস্ট্রোনমির সাথে রিলেটেড একটা ব্যাপার, আমরা সেটা মায়া সভ্যতা এবং স্টোনহেঞ্জ নিয়ে আলাদাভাবে কথা বলবো আমি। তো এভাবে শুরু হলো কি, আজকে আমরা শেষের দিকে, আজকে বেশিক্ষণ বলবো না। তাহলে আমরা দেখলাম সেই মায়ান সভ্যতা, তারপরে হচ্ছে তোমাদের মায়ান সভ্যতার পরে কোনটা আসলো? ব্যাবিলন আসলো, তারপরে মিশর আসলো। ও মিশর সভ্যতা আমি এখন আলোচনা করি, মিশর নিয়ে আলোচনা করবো, এই সভ্যতা নিয়ে আলাদা একটা আলোচনা হবে। তারপর সেখান থেকে আমরা আসলাম ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিতে, অ্যারাবিক অ্যাস্ট্রোনমি, অ্যান্ড দেন এই দুই ধরনের বই ওই ইউরোপিয়ানরা লাতিন ভাষা অনুবাদ করে করে তাদের মধ্যে নিয়ে যাওয়া শুরু করলো। এন্ড দেখা গেল যে, দেখো তুমি একটু খেয়াল করো, 1150 সালেও ভারতীয় গণিতবিদ এবং জ্যোতির্বিদ ভাস্করাচার্য দ্বিতীয় ভাস্করাচার্য তার সিদ্ধান্ত শিরোমণি নামক যে বই তিনি লিখেছিলেন, সেখানে গ্রহ, চন্দ্র, সূর্যের উদয়, অস্ত, চাঁদের এবং গ্রহগুলোর একে অপরের সাথে যে সম্পর্ক, এই যে দ্রাঘিমাংশ, অক্ষাংশ, এইসব গণনা তিনি করেছেন। তাহলে দেখো তখনও কিন্তু চর্চাটা ছিল। অ্যান্ড দেন এখান থেকে চলে গেল হচ্ছে গিয়ে আরবে আরো কিছু কাজ হয়েছে। এই যেমন নাসির আল দিন তুসি, তার কিছু কাজ আছে। তিনিও হেলিওসেন্ট্রিক মডেলের পক্ষে যুক্তি লিখেছিলেন, যদিও তিনি পরে ত্যাগ করেছেন। আচ্ছা, তো অবশেষে এখানে এসে আমরা আজকে থামবো। এখানে এসে থামবো কি, নিকোলাস কোপার্নিকাস, বলতে পারি নামটা খুব ভালো করে মনে রাখবা। একটা নাম হচ্ছে ক্লাউডিয়াস টলেমি, আরেকটা নাম হচ্ছে নিকোলাস কোপার্নিকাস। দুই মেরুর দুই বাসিন্দা। টলেমি 140 সালে একটা বই লিখে কিছু মতবাদ দিয়ে গিয়েছিল, সেই মতবাদকে স্ট্রংলি অপোজ করেছে, এর আগে অপোজ হয়েছে বিভিন্নভাবে, স্ট্রংলি অপোজ করেছে মিস্টার নিকোলাস কোপার্নিকাস 1543 খ্রিস্টাব্দে। এখানে হচ্ছে এই তার সেই বই, লাতিন ভাষায় সেই বই। দেখি তো বইটা কেমন। এই হচ্ছে বইয়ের সম্পর্কে ডিটেইলস। এই যে বইয়ের আমরা ইয়াও দেখতে পাচ্ছি, তার কাভার, নিকোলাস, ওদের লাতিন ভাষা, ওদের লেখা টাকা। তো এই বইটা তিনি লিখে, তোমরা বোধহয় জানো যে তিনি লিখে বই প্রকাশ করেন। আমি লিখেছি, কিন্তু এই বই আসলে ওইভাবে প্রকাশিত হয়নি। এটা নিয়ে অনেক ব্যাপার। শোনো, একটা জিনিসকে আমি বলি, তোমরা অনেক ছোট, কেউ কেউ হয়তো বা সিনিয়র আছো বোধহয় দু একজন। একটা জিনিস মনে রাখবে যে অ্যাস্ট্রোনমি, এটা প্রথম ছিল অ্যাস্ট্রোলজি, মানে জ্যোতিষ বিজ্ঞান, সেখান থেকে হলো জ্যোতির্বিজ্ঞান, অ্যাস্ট্রোনমি হলো। এখন এগুলো এর মধ্যে অনেক সংস্কার, কুসংস্কার প্রচলিত আছে, এখনো আছে। তোমরা শুনে অবাক হবে যে এখনো আমেরিকায় একটা গ্রুপ বিশ্বাস করে ফ্ল্যাট আর্থ, পৃথিবী সমতল, এটা বিশ্বাস করে একটা গ্রুপ। মজার ব্যাপার আছে, কিছুদিন আগে তাদের একটা
কাউন্সিল হয়েছে বিশাল ওয়ার্ল্ড ওয়াইড, এবং আমেরিকা একটা জরিপ চালানো হয়েছে যে কতজন মানুষ বিশ্বাস করে পৃথিবী সমতল, গোল না। বিস্ময়কর ব্যাপার, আমেরিকায় নাকি, আমি এটা অথেন্টিক তথ্য না, আমি কোথাও পড়েছি যে 2% লোক বিশ্বাস করে হ্যাঁ পৃথিবী সমতল, পৃথিবী গোল না, এবং 12% বলছে যে তারা কনফিউজড, তারা হচ্ছে মানে দ্বিধান্বিত। আর বাকিরা তো হেসে উড়িয়ে দিয়েছে যে এটা তো পাগলের মতো প্রশ্ন, যে এখন স্যাটেলাইট থেকে একেবারে সরাসরি চিত্র, ভিডিও, স্থির চিত্র, যেখানে হাবল টেলিস্কোপ থেকে কোটি কোটি কিলোমিটার দূরে, আলোকবর্ষ দূরের জিনিসপত্র আমরা পাচ্ছি, সেখানে পৃথিবী গোল না চ্যাপ্টা, এটা নিয়ে যদি এখনো আলোচনা হয়, তো সেটা তো অন্য ব্যাপার। আমি শেষ করব তোমাদের আমি কিছু তথ্য। আচ্ছা, এই তথ্যগুলো তো তোমরা সবাই জানো যে পৃথিবী কেউ কেউ মনে করে তিমি মাছের উপরে আছে, 3টা তিমি মাছের উপরে আছে। এই তিমি মাছ যখন একটু নড়ে চড়ে তখন ভূমিকম্প হয়। কেউ কেউ মনে করে বাসকি নামক হচ্ছে গিয়ে একটা সাপের ফনার উপর আছে, যার 7টা সাপ। এই পৃথিবী, ওই সাপ যখন এক ফনা ক্লান্ত হয়ে আর এক ফনায় দেয় তখন হচ্ছে সে ভূমিকম্প হয়। তারপরে কেউ মনে করে 4টা হাতি, যেমন চীন দেশের মানুষ মনে করে যে, মনে করতো, এখন আর কেউ মনে করে না, মনে করতো যে অদ্ভুত এক মানে এটা একটা ড্রাগনের মাথার উপর আছে, হিংস্র শুকরির মাথার উপর আছে। কেউ কেউ মনে করে যে 4টা হাতির উপর আছে, এই হাতিগুলো আবার আছে কচ্ছপের উপর। মানে এরকম ধারণা অনেক মানুষ পোষণ করত। তো এখন তো স্যাটেলাইট ইমেজের মাধ্যমে বা বিভিন্ন প্রমাণের মাধ্যমে এটা আসছে, কিভাবে কি ঘটে, কোথায় কি ঘটে। তো সব মিলিয়ে এইসব এর মধ্য দিয়েই বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, বিজ্ঞান এগিয়ে যাবে। আর আগামী ক্লাসে আমরা হিস্ট্রির শুরু করব একটা ভিডিও চিত্র দিয়ে, আমরা সেই ভিডিওটা দেখব। এরপরে এই 1543 থেকে শুরু করে আমরা চলে যাব একেবারে 2020 পর্যন্ত। 2020 পর্যন্ত আমরা একটু দ্রুততার সাথে যাবো এই জিনিসগুলো। হিস্ট্রিটা জানা দরকার আছে, তেমনি মূল ব্যাপারটা তো জানা দরকার আছেই। তো ঠিক আছে, আজকে তোমরা অনেক ধৈর্য সহকারে শুনেছো। আমি এখন ওপেন করব, তোমরা চাইলে যে কেউ মিউট করতে পারবে, আনমিউট করতে পারবে। এবার তোমরা আনমিউট করে প্রশ্ন করো, আমরা উত্তর এখন জানলাম। হ্যাঁ বলো। স্যার, এই মহাকর্ষ বলটার মূলত উদ্ভব হলো কোথা থেকে, কিংবা মহাকর্ষ বলটার উদ্ভব হলো কোথা থেকে? মহাকর্ষ বল এটা না থাকলে কি, বলো স্যার, মহাকর্ষ বলটা না থাকলে সবকিছু কি একদম মহাবিশ্ব থেকে মানে একে অপর থেকে ছুটে চলে যেত? আচ্ছা, আর কোনো প্রশ্ন? তোমাদের প্রশ্নগুলো করে ফেলো তো সবাই। বলো। প্লেটো আর অ্যারিস্টটলের যে একটা ছবি ছিল, সেখানে একটা ওয়ার্ড ছিল যে প্লেটো টিমো বলে কিছু একটা ইঙ্গিত করছিলেন। এখানে টিমো বলতে কি বোঝানো হয়েছে? বলে যাও তত। আর আমরা 3 মিনিট। চাঁদ তো পৃথিবীর চারদিকে ঘুরছে, পৃথিবী আবার এই যে সূর্যের চারদিকে আপন কক্ষপথে ঘুরতেছে। আবার আমি শুনছি, একটা তথ্য শুনছি যে পুরো সৌরজগৎ নাকি আবার মানে আপন কক্ষপথে ঘুরতে ঘুরতে ছুটতেছে। এটা কোন বিজ্ঞানী দিয়েছে এবং এটা কোনো ব্যাখ্যা আছে কিনা? এগুলো সব রেকর্ড হচ্ছে মিস্টার সাইফ। হ্যাঁ, আমি এগুলো উত্তর গোছালো ভাবে দিব। আজকে সময় কম, প্রশ্নগুলো নিয়ে নেই। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্নগুলো বললে সেটা রেকর্ড হয়ে থাকবে, আমরা পরবর্তীতে গ্যাপে এগুলো আলোচনা করতে পারবো। কারো কোনো প্রশ্ন না থাকলে আজকের মতো আমরা ক্লোজ করব। আজকে আমরা যেটা দেখলাম মূলত হচ্ছে আজকে সিলেবাসটা দেখলাম, এবং আমরা দেখলাম হচ্ছে গিয়ে হিস্ট্রিটা হচ্ছে শুরু থেকে কোপার্নিকাস পর্যন্ত। কোপার্নিকাস কত সালে এই থিওরিটা দিয়েছে? 1543 পর্যন্ত এসে আমরা থামলাম। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে তোমরা একটা কাজ করো, তোমাদের প্রশ্নগুলো একেবারে লিখে নিয়ে বসবা। শেষের দিকে আমি কি করব, এরকম রেকর্ড করে রাখবো প্রশ্নগুলো, যেমন এখন রেকর্ড হয়ে আছে, এবং এগুলো কোশ্চেন করো। স্যার, চাঁদ যে আলোকিত, এটা ওই সময় বিজ্ঞানীরা অত মানে বিশেষ কোনো যন্ত্রপাতি না ছাড়াও কিভাবে নির্ণয় করলো এটা? আচ্ছা, ঠিক আছে। তারপর ওকে, ধন্যবাদ। প্রশ্ন কিন্তু হারিয়ে যাবে না, প্রশ্ন থাকলেও এই প্রশ্নগুলো আমাদের যখন প্রসঙ্গগুলো আসবে, হ্যাঁ, তখন উত্তর হবে, অথবা গ্যাপে উত্তর হবে, কিন্তু প্রশ্ন তোমরা করবে। আগামী ক্লাসে সবাইকে
অন্তত 3টা প্রশ্ন করতে হবে। আগামী ক্লাসে অন্তত 3টা প্রশ্ন করতেই হবে, মাস্ট। কারণ এগুলো আমার সংগ্রহ করতে হবে, এই প্রশ্নের উত্তরই তো দেওয়ার জন্য এই কোর্স, তাই না? তোমাদের যত প্রশ্ন আছে প্লাস আমার কিছু কোর্সের প্ল্যান তো থাকবেই, হ্যাঁ, সেগুলোর গ্যাপে গ্যাপে তোমাদের প্রশ্নের উত্তর আমি দেবো। ওকে, ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। তাহলে ক্লোজ করছি আজকে, হ্যাঁ, ভালো থাকবে সবাই। আগামী রবিবার 8:30টায়। আচ্ছা, এই মাত্র প্রবেশ করেছে পলক বা পুলক নামে কেউ একজন, তাকে বলছি আমাদের ক্লাস শেষ। তো আগামী রবিবার আমরা আবার 8:30টায় ক্লাস করবো। এটা লিংক আসবে কোথায়? নলেজ ওয়ার্ল্ড। আচ্ছা, 1 মিনিট সবাই একটু থাক, 1 মিনিট, আমি একটু দেখাচ্ছি। 1 মিনিট, জাস্ট 1 মিনিট, মানে আমাদের এই লিঙ্ক গুলো কোথায় থাকবে সেটা একটু আমি দেখাচ্ছি। শেয়ার না, আচ্ছা, এটা হচ্ছে গিয়ে নলেজ ওয়ার্ল্ড পেজটা। হ্যাঁ, নলেজ ওয়ার্ল্ড পেজ পাবো কিভাবে? আমি ধরো কিছুই জানি না, তাহলে কিভাবে পাবো? এই যে নলেজ ফাউন্ডেশন বিডি, facebook.com/নলেজ ফাউন্ডেশন বিডি। হ্যাঁ, এই পেজে প্রধানত এটা করা হবে। এটা কাভার পেজও কিন্তু হচ্ছে গিয়ে যে ফ্রি অনলাইন জ্যোতির্বিজ্ঞান কোর্স। আচ্ছা, এইখানে কিন্তু একটা ইভেন্ট আছে, যে আপকামিং ইভেন্ট, এটা প্রতি রবিবার দেওয়া আছে। এই যে ইভেন্ট পেজটায় গেলে সবচেয়ে ভালো হবে। এইখানে তাহলে নলেজ ওয়ার্ল্ড নাম আর পেজের ইউজার আইডি নাম হচ্ছে নলেজ ফাউন্ডেশন বিডি। তাহলে নলেজ ফাউন্ডেশন বিডিতে গিয়ে এই যে ইভেন্ট, এই কোথায় ইভেন্ট, কোথায়? এই যে আপকামিং ইভেন্ট, যে ফ্রি অ্যাস্ট্রোনমি কোর্স, এখানে এই যে ডিসকাশনে গিয়ে তোমাদের যত প্রশ্ন আছে, যে কোনো প্রশ্ন, অ্যাস্ট্রোনমি বিষয়, মহাকাশ বিজ্ঞান বিষয়, মহাকাশের সাথে রিলেটেড কোনো প্রশ্ন, যত খুশি তত প্রশ্ন করে রাখো এখানে। তাহলে তোমাদের মানে ইয়েটাও হবে, মানে উদ্দেশ্যটাও সফল হবে, আমার প্রশ্ন আমি করতে পারবো। যত প্রশ্ন আছে, কোনো প্রশ্ন বাদ দেওয়ার দরকার। ওকে, ধন্যবাদ। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এই দুটো লিঙ্কেই তোমরা থাকবে সবাই, তোমরা বা আপনারা সবাই থাকবেন। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।